আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি যারা অনেক দিন ধরে অ্যাডোবি প্রিমিয়ারে ভিডিও এডিট করি। কিন্তু প্রিমিয়ারের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট কোনো ধারণা নাই। তো এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাকে পরিবর্তন বা কাস্টমাইজ করতে হয়েছে। আসলে প্রিমিয়ারে কাজ করতে গিয়ে আমাদের প্রায় সময় মনে হয় যে এই ফিচারটা যদি এভাবে কাজ করতো বা এই অপশনটা যদি এভাবে সেট করা যেত, কিংবা এই কাজটা করা যদি আরও সহজ কোনো উপায় থাকতো। আর সত্যি বলতে এরকম অনেক বিষয় অ্যাডোবি প্রিমিয়ারের সেটিংস বা প্রিফারেন্সের মধ্য থেকেই আপনি নিজের মতো করে কাস্টমাইজ বা পরিবর্তন করতে পারবেন। আবার এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো ডিফল্ট অবস্থায় না রেখে নিজের মতো করে কনফিগার করে নেওয়া ভালো। তো আজকে টিউটোরিয়াল আমরা অ্যাডোবি প্রিমিয়ারের খুবই দরকারি কিছু সেটিংস আপনাদের সাথে শেয়ার করব প্র্যাকটিক্যালি। চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত ভিডিও এডিটিং এবং এআই রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে। আর আমাদের অ্যাডোবি প্রিমিয়ার ভিডিও এডিটিং কোর্সের সবগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। এখানে আমাদের এই কোর্সের সবগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আজকে টিউটোরিয়ালটি যারা একদম বিগিনার এবং যারা অ্যাডভান্স এডিটর সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগিনারদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, যারা অ্যাডভান্স এডিটর বাট সেটিং নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি করেন না, তারাও এই ভিডিও থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা প্রথমেই সেটিংসে চলে যাব। অ্যাডোবি প্রিমিয়ারে এখানে এডিট অপশন থেকে আমরা প্রিফারেন্সে চলে যাব। প্রিফারেন্সের মধ্যে এখানে সবগুলো সেটিংস রয়েছে, আমরা যে কোনো একটা ক্লিক করলে সবগুলো ওপেন হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে জেনারেলে চলে যাব। এখানে জেনারেল, অ্যাপারেন্স, অডিও প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করা আছে। প্রতিটা সেকশন থেকে আমরা সেটিংসগুলো পেয়ে যাব। আমরা শুরুতে যদি জেনারেলে ক্লিক করি, এখানে একদম প্রথমে রয়েছে অ্যাট স্টার্টআপ। এটা হচ্ছে আমরা যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রথম ওপেন করি, ওপেন করা অবস্থায় একদম শুরুতে আমাদেরকে কোন পেজটা দেখাবে। এখানে সবসময় ডিফল্ট অবস্থায় হোম পেজটা দেখানো হয়। এবং এখানে আরেকটা অপশন হচ্ছে ওপেন মোস্ট রিসেন্ট। এটা হচ্ছে আমরা রিসেন্টলি যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছি সেই প্রজেক্টটাই ওপেন হয়ে যাবে। যখন আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করবেন, আপনি রিসেন্টলি যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছেন, যেটা ক্লোজ করেছেন, সেই প্রজেক্টটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। তো এখানে মোস্ট অফ দ্য টাইম আমরা এখানে শো হোমটাই রাখবো। যদি আমরা শো হোমের মধ্যে আমরা রিসেন্ট প্রজেক্টগুলো দেখতে পাই, যেটা আমাদের ওপেন করা দরকার, সেটা আমরা সেখান থেকে ওপেন করতে পারবো। তো আমরা এখানে শো হোমটাই রাখলাম, এটা ডিফল্ট অবস্থায় থাকে। এরপরে এখানে হোয়েন ওপেনিং অ্যাপ প্রজেক্টের মধ্যে শো ওপেন ডায়লগ, এটাও ডিফল্ট থাকে, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা হচ্ছে মূলত আমরা যখন কোনো প্রজেক্ট ওপেন করি, সেখানে যদি কোনো ফাইল মিসিং থাকে বা কোনো প্রবলেম থাকে ও প্রজেক্টের মধ্যে, তখন একটা ডায়লগ বক্স আসবে এবং আপনি চাইলে সেখান থেকে লোকেট করে দিতে পারবেন মিসিং করা ফাইলগুলোকে। দেন এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে বিনসের মধ্যে 3টে অপশন রয়েছে, ডাবল ক্লিক, কন্ট্রোল, অল্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার খুবই কাজে লেগেছে। আমি যখন পার্সোনালি কাজ করি, যখন আপনি বিশেষ করে বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন আমাদেরকে প্রজেক্ট প্যানেলের মধ্যে অনেকগুলো ফাইল নিয়ে আসতে হয়। যেমন এই প্রজেক্ট প্যানেলের মধ্যে এখানে আমরা যখন কোনো ফাইল নিয়ে আসি, সরাসরি প্রজেক্ট প্যানেলের মধ্যে নিয়ে আসতে পারি এবং এখানে নিউ ফোল্ডার করে, অর্থাৎ নিউ বিন করে, সেখানে আবার সেই ফোল্ডারের ভিতরে আবার ফাইল নিয়ে আসতে পারি। তো এখানে এই অপশনটা হচ্ছে মূলত আমরা যখন এখানে কোনো একটা ফোল্ডার করব বা কোনো একটা বিন ক্রিয়েট করব, সেটাকে ওপেন করলে, ডাবল ক্লিক করলে ওপেন করলে, সেটা কি এখানে আমাদের প্রজেক্ট প্যানেলের মধ্যে ওপেন হবে, নাকি আলাদা বিন আকারে ওপেন হবে, নাকি আলাদা উইন্ডো আকারে ওপেন হবে, সেই অপশনটা হচ্ছে মূলত এটা। আমি যদি একটু আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, যেমন আমি এটাকে ক্যান্সেল করলাম, এখানে আমি একটা নিউ বিন নেব এখান থেকে। এখন আমি এই ফোল্ডারটাকে যদি ডাবল ক্লিক করি এবং এখানে কোনো কিছু ইম্পোর্ট করি, ফর এক্সাম্পল আমি এটা ইম্পোর্ট করলাম, তাহলে যেটা হলো দেখুন, আমি এটাকে ডাবল ক্লিক করার সাথে সাথে এটা একটা নতুন ট্যাবের মধ্যে ওপেন হলো। এখানে আমাদের মেন প্রজেক্ট প্যানেল হচ্ছে এটাকে যখন ডাবল ক্লিক করলাম, এটা এখানে নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হলো এই জায়গায়। এভাবে হলে যেটা হয়, আমরা এখানে যতগুলো বিন নিব সেগুলোকে ডাবল ক্লিক করলে এখানে অনেকগুলো ট্যাব হয়ে যাবে। দেন এখানে যদি অনেকগুলো ট্যাব হয়ে যায়, এমনিতে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে একটা প্যানেলের মধ্যে আমরা অনেকগুলো ট্যাব রাখি। যেমন এখানে প্রজেক্ট প্যানেল রয়েছে, এসেনশিয়াল গ্রাফিক্স, ইফেক্ট রয়েছে, এরপরে লিওমেট্রি কালার রয়েছে। তো এর উপরে যদি আরও ট্যাব হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমাদেরকে এই ট্যাবগুলো খুঁজে বের করতে একটু বিরক্তিকর মনে হয়। সেক্ষেত্রে আমরা এই যে অপশানটা রয়েছে, এটাকে আমরা চাচ্ছি যে এই ফোল্ডারটাকে যদি আমি ডাবল ক্লিক করি, এটা প্রজেক্ট প্যানেলের মধ্যেই ওপেন হবে। আমরা এখান থেকে চাইলে ব্যাকে চলে যেতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এই অপশানটাকে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এখান থেকে জেনারেলে চলে গেলাম, এখানে আমি চাচ্ছি ডাবল ক্লিক করলে এটা নিউ ট্যাবে ওপেন না হয়ে
ওপেন ইন প্লেস একই জায়গায় ওপেন হবে। তো আমি এখান থেকে ওপেন ইন প্লেসটা দিয়ে রাখি সবসময়, আপনারা চাইলে এটা দিয়ে রাখতে পারেন। দেন এখানে কন্ট্রোল প্রেস করে যদি আপনি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে আমরা এখানে ওপেন নিউ ট্যাব দিতে পারি এবং অল্ট প্রেস করলে এটা নতুন একটা উইন্ডোতে চলে আসবে, অর্থাৎ এই যে প্রজেক্ট প্যানেলটা রয়েছে এই প্যানেলের বাইরে নতুন একটা উইন্ডো ওপেন হবে, সেখানে আসবে। ঠিক আছে, তো এগুলো আপনি রাখতে পারেন অপশন হিসেবে, বাট আমরা ডাবল ক্লিক করলে এটা যেন একই জায়গায় ওপেন হয় সেক্ষেত্রে আমরা ওপেন ইন প্লেসটা সেট করে রাখবো। দেন এখানে গুরুত্বপূর্ণ আর কোনো সেটিংস নেই, এইগুলো ঠিক যেভাবে ডিফল্ট অবস্থায় আছে সেভাবে রাখতে পারেন। এখানে ছোট ছোট কিছু সেটিংস রয়েছে, যেমন ইভেন্ট ইন্ডিকেটর, টুল টিপ, আপনি যদি মাউসটাকে কোনো অপশনের উপর রাখেন সেখানে একটা ছোট্ট ডেসক্রিপশন দেখাবে, তো এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আর এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অটো ডিটেক্ট লগ ভিডিও কালার স্পেস। যারা লগ ভিডিও নিয়ে কাজ করেন তারা চাইলে এই অপশনটা চেক করে রাখতে পারেন, এক্ষেত্রে আপনার লগ ভিডিওর কালার স্পেসটাকে সফটওয়্যার নিজে থেকে ডিটেক্ট করার চেষ্টা করবে। যদি আপনি নর্মাল ফুটেজ নিয়ে কাজ করেন তাহলে এটা দরকার নাই, এটা অফ থাকলে সমস্যা নাই। এরপর আরেকটা অপশন রয়েছে ডিসপ্লে কালার ম্যানেজমেন্ট রিকোয়ার জিপিইউ অ্যাক্সেলারেশন। এটা হচ্ছে আপনার ফুটেজগুলোর কালারগুলোকে আরেকটু বেটারভাবে দেখাবে যদি আপনি এই অপশনটা চেক করে রাখেন। তবে এর জন্য আপনার কম্পিউটার অবশ্যই জিপিইউ দরকার হবে, যদি আপনার কম্পিউটারে জিপিইউ থাকে আলাদা সেক্ষেত্রে এটা চেক করে রাখতে পারেন, আদারওয়াইজ দরকার নেই। আর বাকি অপশনগুলো ডিফল্ট অবস্থায় ঠিক যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা যদি এখান থেকে অ্যাপিয়ারেন্সে চলে যাই, এখানে গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই, এখানে জাস্ট এই যে ইন্টারফেসটা রয়েছে সফটওয়্যার ব্রাইটনেস কম বেশি করার জন্য, এরপরে যতগুলো আইকন রয়েছে সেই আইকনগুলোর কালারকে একটু হাইলাইট করার জন্য, ডার্ক করার জন্য, এগুলো ঠিক যেভাবে আছে ডিফল্ট অবস্থায় থাকবে। আমরা যেহেতু এখান থেকে অডিওতে চলে যাই, এখানেও তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই, জাস্ট কয়েকটা অপশন আছে যেগুলো আপনার জেনে রাখলে ভালো। যেমন এখানে প্লে অডিও হোয়াইল স্ক্রাবিং, এখানে যখন আমরা এই যে ইয়েটা রয়েছে প্লে হেডটা রয়েছে এটাকে যখন আমরা এইভাবে জাস্ট টাইমলাইনে ড্র্যাগ করব, ক্লিক করে এদিক সেদিক নাড়াচাড়া করব, তখন যে ভিডিওটা তো এখানে প্লে হয়, প্রিভিউ হয়, সাথে সাথে অডিওটাও প্রিভিউ হবে, অডিওটাও বাজবে। এটা ডিফল্ট অবস্থায় থাকে, বাট আপনি যদি চান যে এটা দরকার নেই তাহলে সেক্ষেত্রে এটা উঠিয়ে দিতে পারেন। এরপর মেনটেন পিচ হোয়াইট শার্টলিং, এই অপশনটা হচ্ছে মূলত আমরা যখন টাইমলাইনের মধ্যে ফরওয়ার্ড করি, যখন আমরা কোনো কিছু একটু শর্টকাটে চেক করতে চাই। ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখাই, যেমন আমি যদি নর্মালি স্পেস বার প্রেস করি তাহলে প্লে হচ্ছে নর্মালি স্পিডে, ক্লিন প্রফেশনাল মোড। দেন আমি যদি এখান থেকে এল প্রেস করি তাহলে নর্মাল স্পিডে প্লে হচ্ছে। মূলত আজকে আমরা আবার এল প্রেস করলে ফরওয়ার্ড হবে। এখানে দেখুন স্পিডে প্লে হচ্ছে, বাট আমার পেজটা কিন্তু একই রকম রয়েছে। বাট আমি যদি এটাকে আনচেক করে দিই তাহলে দেখুন এটা আফটার ফিড এই দেখুন পেজটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা যদিও খুবই গুরুত্বপূর্ণ কিছু না, বাট জেনে রাখা ভালো, যদি কখনো দরকার হয় তাহলে ইউজ করতে পারবেন। তো আমি এটাকে চেক করে রাখলাম, এটাকে জাস্ট পেজটা ঠিক থাকবে যদি কোনো কারণে আমি ফরওয়ার্ড করে প্লে করি। আর যে অপশনগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু নাই এখানে, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে ডিফল্ট অবস্থা। আমরা যদি এখান থেকে অডিও হার্ডওয়্যারে চলে যাই সেক্ষেত্রে কোন ডিভাইস দিয়ে রেকর্ড করব সেটা ডিফল্ট অবস্থায়, এমনিতে আমাদের সিস্টেম ডিফল্ট যেটা থাকে সেটাই এখানে ডিফল্ট থাকে, ইনপুট এবং আউটপুট দুইটাই ডিফল্ট থাকে। বাট অনেক সময় দেখা যায় কোনো কারণে হয়তো আমাদের প্রিমিয়ারের মধ্যে আমি প্লে করছি সেটা বাজছে না বা সেটা চলতেছে না, সেক্ষেত্রে আমরা এখানে অডিও হার্ডওয়্যার থেকে সিস্টেম ডিফল্ট আউটপুটটা চেক করে নিতে পারি যে আমার এখানে আউটপুটটা আমার স্পিকারের মধ্যে বা হেডফোনের মধ্যে দেওয়া আছে কিনা। আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট কোনো আউটপুট সিলেক্ট করে দিতে পারেন যেটাতে আপনি আউটপুটটা চাচ্ছেন। দেন এখান থেকে আমরা যদি অটো সেভে চলে যাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমরা যখন প্রজেক্টে কাজ করি একটু পরপর আমাদেরকে প্রজেক্টটা সেভ করে রাখতে হয়। তো আমরা অনেকেই আছে যারা ভুলে যায় যে প্রজেক্ট সেভ করতে, যদিও এটা অভ্যাস করা ভালো, কন্ট্রোল এস দিয়ে কিছুক্ষণ পরপর সেভ করা, বাট অনেকের এই অভ্যাসটা নাই। সেক্ষেত্রে আপনি চাইলে অটোমেটিক সেভ প্রজেক্ট এই অপশনটা চেক করে রাখতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনার প্রজেক্ট কিছুক্ষণ পরপর সেভ হয়ে যাবে। এবং এটা কত মিনিট পরপর সেভ হবে সেটা আপনি এখান থেকে টাইমটা লিখে দিতে পারেন, যেমন এখানে 15 মিনিট দেওয়া আছে, তো আপনি চাইলে সেটা কম বেশি করতে পারেন। এবং সর্বোচ্চ কয়টা প্রজেক্ট আপনি সেভ করতে চাচ্ছেন, অটো প্রজেক্ট যেগুলো সেভ হয় সাধারণত সেগুলো আমাদের যে প্রজেক্ট ফোল্ডার সেই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার তৈরি হয় অটো সেভ নামে, সেখানে প্রজেক্টগুলো সেভ হয়। তো সেখানে আপনি সর্বোচ্চ কয়টা সেভ করতে চাচ্ছেন, এখানে 20টা যথেষ্ট, আমি 20টায় রাখলাম।
এরপরে এখানে এই অপশনটা চেক করে দিতে পারেন। এই যে অটো সেভ অলসো সেভ দ্য কারেন্ট প্রজেক্ট, এটা চেক করে দিতে পারেন। এটা চেক করলে যেটা হবে, আপনার অটো সেভ হলে তো এটা একটা নতুন প্রজেক্ট ওই ফোল্ডারের ভিতরে, অটো সেভ ফোল্ডারের ভিতরে ক্রিয়েট হবে। বাট আপনার যে কারেন্ট প্রজেক্টটা রয়েছে, আপনার মূল প্রজেক্টটা, সেটার মধ্যেও সেভ হবে, সেটাও অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। নতুন প্রজেক্টটা তো সেভ হবেই, পাশাপাশি আপনার কারেন্ট প্রজেক্টের মধ্যেও সেভ হবে। আপনি কন্ট্রোল-S দিতে ভুলে গেলেও 15 মিনিট পর সেভ হয়ে যাবে আপনার কারেন্ট প্রজেক্টের মধ্যে। সেক্ষেত্রে এটা চেক করে রাখতে পারেন। ঠিক আছে, আমি এটা চেক করে রাখলাম। এরপরে যদি এখান থেকে ক্যাপচারে চলে যায়, এটা হচ্ছে আমরা যদি কোনো কিছু ক্যাপচার করার প্রয়োজন হয়, এটা এখন তেমন কোনো কাজে আসে না, এর দরকার নাই। কোলাবোরেশন হচ্ছে আপনি যদি টিম ওয়াইজ কোনো কাজ করেন, একটা প্রজেক্ট নিয়ে অনেকেই কাজ করেন ভিন্ন ভিন্ন জায়গা থেকে, সেক্ষেত্রে এটা দরকার। কোলাবোরেশনটা এটা আমাদের খুব একটা দরকার লাগে না। এরপরে কন্ট্রোল সারফেস, এখানে যদি আপনার কোনো ফিজিক্যাল হার্ডওয়্যার থাকে, যেমন অডিও মিক্সার থাকে, সেগুলোকে কন্ট্রোল করার জন্য এটা দরকার। এটা আমাদের দরকার না। আমি এখান থেকে ডিভাইস কন্ট্রোলে চলে যাচ্ছি, এবং ডিভাইস কন্ট্রোল এটাও দরকার না। আমি এখান থেকে গ্রাফিক্সে চলে যাচ্ছি। গ্রাফিক্সের মধ্যে এখানে 3টা অপশন রয়েছে। এটা হচ্ছে হিন্দি ডিজিটের জন্য, এটা দরকার নাই। লিগেচারটা আপনি চাইলে চেক করে রাখতে পারেন। অনেক সময় যদি ফন্টে কোনো সমস্যা হয়, এটা চেক করলে ঠিক হয়ে যায়। বাট এমনিতে এখন বর্তমানে বাংলা ফন্টগুলোতে অ্যাডোবি প্রিমিয়ার কোনো সমস্যা করে না। বাট কিছু কিছু ক্ষেত্রে যদি সমস্যা করে, এটা চেক করে রাখতে পারেন। এরপর এখানে ডিফল্ট প্যারাগ্রাফ ডিরেকশন, এখানে আমরা যে টেক্সটগুলো লিখি, টেক্সটগুলো কোন দিক থেকে টাইপ হওয়া শুরু হবে। নর্মালি যেহেতু আমরা বাংলাতে লিখি বা ইংলিশে লিখি, সেগুলো তো অবশ্যই বাম দিক থেকে শুরু হয়। তো এখানে লেফট টু রাইটটা সিলেক্ট করা থাকবে। বাট আপনি যদি আরবি টাইপ করেন, সেক্ষেত্রে আপনি রাইট টু লেফটটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আর এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা হচ্ছে মিসিং ফন্ট রিপ্লেসমেন্ট। এটা হচ্ছে যখন আপনি আদার্স কোনো জায়গা থেকে কোনো প্রজেক্ট যদি আপনি কপি করে বা ডাউনলোড করে এখানে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে ওপেন করেন, বা কোনো মগ্রেট ফাইল যেখানে বিভিন্ন টেক্সট রয়েছে, এই ধরনের মগ্রেট ফাইলগুলো যদি আপনি এখানে ইম্পোর্ট করে ব্যবহার করেন, এবং সেই প্রজেক্ট বা সেই মগ্রেট ফাইলের মধ্যে যদি এমন কোনো ফন্ট থাকে যে ফন্টটা আপনার কম্পিউটারের মধ্যে নাই, আপনার কম্পিউটারে ইনস্টল করা নাই, তখন সেক্ষেত্রে সেটা মিসিং দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে মিসিং ফন্টটা সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ যে ফন্টগুলো মিসিং থাকবে, সেই ফন্টের জায়গায় আপনি কোন ফন্টটা সিলেক্ট করতে চাচ্ছেন, কোন ফন্টটা ইউজ করতে চাচ্ছেন, সেই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে যে ফন্টটা মিসিং থাকবে, এখানে যে ফন্টটা আপনি সিলেক্ট করবেন, সেটাই ওই ফন্ট হিসেবে রিপ্লেস হয়ে যাবে। তো এখানে আপনি আপনার মতো করে যে কোনো একটা ফন্ট যেটা আপনার কাছে ভালো লাগে, সেই ফন্টটা সিলেক্ট করে দিতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এটা সিলেক্ট করে রাখলাম। এরপরে হচ্ছে লেভেলসের মধ্যে আমাদের এখানে যে মিডিয়াগুলো থাকে, সেই মিডিয়াগুলোর কালার ডিফল্ট অবস্থায় এখানে কোন মিডিয়ার কালার কী থাকবে, সেটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখানে এই কালারগুলোর নাম অথবা কালারগুলো চেঞ্জ করতে পারেন। এখানে যে কালারগুলো, যেমন ডিফল্ট লেভেলগুলো, যেমন ভিডিও অডিও যে ক্লিপগুলো থাকবে, সেগুলোতে আইরিশ কালারটা দেখাবে, অর্থাৎ এই কালারটা দেখাবে। এখানে দেখুন, আমাদের এই ক্লিপটা হচ্ছে ভিডিও এবং অডিও একসাথে। এই ক্লিপের কালার হচ্ছে এটা, দেখুন। এরপর শুধু অডিওর কালারটা কেমন হবে, স্টিল ইমেজের কালার কেমন থাকবে, সিকোয়েন্স ক্লিপের কালার কেমন হবে, এই প্রত্যেকটা ক্লিপের কোনটার কালার কেমন হবে, সেটা এখানে ডিফল্ট অবস্থায় রয়েছে। আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি চাইলে নিজের মতো করে ভিডিওর কালার, ইমেজের কালার, সেগুলো কাস্টমাইজ করতে পারেন, এবং এখানে চাইলে আপনি এগুলোর নামও চেঞ্জ করতে পারেন। তো এগুলো আমরা ডিফল্ট অবস্থায় রাখবো, এগুলো আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করব না। দেন এখান থেকে আমরা মিডিয়াতে চলে যাব। এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, তার মধ্যে কিছু সেটিংস রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে ইন্টারমিডিয়েট মিডিয়া টাইম বেস, এটা হচ্ছে মূলত কিছু কিছু ক্লিপ আছে যেগুলোর আসলে অ্যাকুরেট ফ্রেম রেট থাকে না। তো সেক্ষেত্রে সফটওয়্যার তার ডিফল্ট একটা ফ্রেম রেট ওই ক্লিপের জন্য সেট করে রাখে, সেটা হচ্ছে এখানে 30 FPS দেওয়া আছে। বাট আপনি যদি সবসময় 25 FPS নিয়ে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এখানে 25 FPSটা দিতে পারেন। আর যদি 30 FPS নিয়ে কাজ করেন আপনার সিকোয়েন্সের মধ্যে, তাহলে 30 FPSটা রাখতে পারেন। তো আমি এখানে ডিফল্ট যেটা রয়েছে সেটাই রাখছি। এরপরে এখানে টাইম কোডটা হচ্ছে, এখানে দুটো অপশন রয়েছে, ইউজ মিডিয়া সোর্স এবং স্টার্ট 0 থেকে। অর্থাৎ অনেক সময় কিছু কিছু ক্লিপে নিজস্ব টাইম কোড থাকে। তো আমরা যখন সেই ক্লিপটাকে অ্যাডোবি প্রিমিয়ারে নিয়ে আসি, দেখা যায় তার ওই ক্লিপের টাইম কোডটা এখানে শো করে। তো এটা দরকার নাই। আমরা এখানে সবসময় যে কোনো ক্লিপকে স্টার্ট 0 থেকে শুরু করতে চাচ্ছি, তো এখানে আমরা স্টার্ট অ্যাট 0টা সেট করে রাখবো। ঠিক আছে, কারণ ওই ক্লিপের টাইম কোড যদি এখানে শো করে, তাহলে আমরা এখানে এডিট করার সময় একটু অনেক সময় বিভ্রান্ত হয়ে যেতে পারি যে আসলে আমার টাইম কোডটা কত, এক্স্যাক্টলি টাইম কোডটা কত। তো এখানে আমরা স্টার্টটা সিলেক্ট করে রাখবো। ফ্রেম কাউন্ট এখানে 0 থেকে শুরু হবে, এটা থাকুক। এরপর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে, সেটা হচ্ছে ডিফল্ট মিডিয়া স্কেলিং। এখানে নান সিলেক্ট করা আছে, এবং এখানে দুটো অপশন রয়েছে, স্কেল টু ফ্রেম সাইজ, সেট টু ফ্রেম সাইজ। এই দুইটা কিন্তু আমরা প্রায় সময় ব্যবহার করি। দেখা যায় আমাদের যে সিকোয়েন্স সাইজটা রয়েছে, সেটার সাথে আমাদের ক্লিপের সাইজ যদি না মেলে, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ বা সেট টু ফ্রেম সাইজটা ব্যবহার করি।
ফর এক্সাম্পল দেখা যায় আমাদের এই যে প্রজেক্টটা, এই যে সিকোয়েন্সটা, এটার সাইজ হচ্ছে 1920x1080, অর্থাৎ ফুল এইচডি সাইজ। ঠিক আছে, ফুল এইচডি কোয়ালিটির আমরা সিকোয়েন্সটা নিলাম এখানে। এখন এখানে যদি আমি কোনো কারণে একটা 4K টাইপের ক্লিপ এখানে ইনপুট করি, তো দেখা যাবে সেটা কিন্তু অনেক জুম হয়ে আসবে, মানে বড় করে দেখাবে। সেটাকে আমাকে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে স্কেলটা ছোট করতে হবে, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে এই দুটো অপশন আমরা এখানে পেয়ে যাব। দেখুন, স্কেল টু ফ্রেম সাইজ, সেট টু ফ্রেম সাইজ। এখানে যদি আমি স্কেল টু ফ্রেম সাইজ করি, তাহলে এটা আমাদের স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে, অর্থাৎ 4K কোয়ালিটির ভিডিওটার সাইজটা কমে এখানে যতটুকু কমালে স্ক্রিনের সাথে ফিট হয় ততটুকু অটোমেটিক্যালি কমে যাবে। ঠিক আছে, যেমন এই ক্লিপটা যদি আমি এখানে নিয়ে আসি, দেখুন এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স সাইজের চাইতে ছোট, অর্থাৎ আমাদের সিকোয়েন্স হচ্ছে ফুল এইচডি, এটা হচ্ছে তার চাইতে ছোট একটা ক্লিপ, এই কারণে এটা এখানে ছোট দেখাচ্ছে। তো এখানে এক্ষেত্রে আমাদেরকে বারবার এই ধরনের ছোট বড় ক্লিপগুলো যখন আমরা ব্যবহার করি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ বা সেট টু ফ্রেম সাইজ করতে হয়। স্কেল টু ফ্রেম সাইজ করলে এটা দেখুন ফিট হয়ে গেছে। তো বারবার এই কাজটা করার চাইতে আমরা যদি এখান থেকে অটোমেটিক্যালি একটা অপশান সিলেক্ট করে রাখি, যেমন আমি এখান থেকে যদি স্কেল টু ফ্রেম সাইজটা সিলেক্ট করে রাখি, তাহলে আমাকে বারবার আর এই কাজটা করতে হচ্ছে। এটা ক্লিপটা প্রজেক্টে নিয়ে আসার সাথে সাথে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এবং এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখানে দেখুন অটোমেটিক্যালি এখানে স্কেল টু ফ্রেম সাইজের মধ্যে একটা টিক মার্ক চলে আসছে, তার মানে এটা অটোমেটিক্যালি স্কেল টু ফ্রেম সাইজ হয়ে গেলো, যেটা আমরা এখানে সেটিংসের মধ্যে সেট করে দিয়েছিলাম। এবং এই অপশনগুলো এখানে ঠিক যেভাবে আছে সেভাবে থাকবে, এগুলো চেক করার দরকার নাই। এখানে আরেকটা রয়েছে এনেবল প্রক্সিস। অনেক সময় যাদের কম্পিউটার একটু লো কনফিগারেশন হয়, তারা প্রক্সি ব্যবহার করেন। প্রক্সি দিয়ে ক্লিপগুলো রেজলিউশন কমিয়ে জাস্ট এডিট করা যায়, বড় বড় ক্লিপগুলোকে আপনি স্মুথলি এডিট করতে পারবেন। তো আপনি যদি চান যে আপনার ক্লিপগুলো যখন এখানে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার সাথে সাথে এখানে প্রক্সিটা অটোমেটিক্যালি ক্লিপটা প্রক্সি হয়ে যাবে, প্রক্সিতে কনভার্ট হয়ে যাবে, সেক্ষেত্রে এটা চেক করে রাখতে পারেন। তো এটা খুব একটা দরকার নাই, যদি আপনি প্রক্সি ব্যবহার না করেন সেক্ষেত্রে এটাকে আনচেক করে রাখতে পারেন। এখানে এই দুইটা অপশান ডিফল্ট অবস্থা চেক করা থাকবে। এটা হচ্ছে আপনি যখন ভিডিও এক্সপোর্ট করবেন, তখন যদি আপনার কম্পিউটারে জিপিইউ থাকে, সেক্ষেত্রে এক্সপোর্ট স্পিডটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এক্ষেত্রে আপনার সিপিইউ কম ব্যবহার হবে যদি আপনার কম্পিউটারে জিপিইউ থাকে। তো এগুলো আপনি চেক করে রাখতে পারেন, এগুলো চেক করাই থাকে ডিফল্ট অবস্থায়। এখান থেকে যদি আমি মিডিয়া ক্যাশে চলে যাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়া ক্যাশ হচ্ছে আমরা যখন অ্যাডোবি প্রিমিয়ারে কাজ করি, তখন আমাদের টেম্পোরারি অনেক ফাইল জমা হয়ে থাকে সি ড্রাইভের মধ্যে। তো এক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে সি ড্রাইভের পরিবর্তে অন্য কোনো ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন মিডিয়া ক্যাশ জমা হওয়ার জন্য। তবে খেয়াল রাখবেন, যদি আপনার সি ড্রাইভটা যদি এসএসডি হয়, আপনার যদি সি ড্রাইভ ছাড়া অন্য কোনো এসএসডি ড্রাইভ থাকে, সেই ড্রাইভটা সিলেক্ট করার জন্য। আর যদি এসডিডি হয়, তাহলে যে কোনো ড্রাইভ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সি ড্রাইভের পরিবর্তে। এবং এই যে মিডিয়া ক্যাশগুলো আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি ডিলিট করতে পারেন। এখানে ডিলিটে ক্লিক করলে যদি মিডিয়া ক্যাশগুলো জমা হয়, সেগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবং আপনি চাইলে এখান থেকে মিডিয়া ক্যাশগুলো অটোমেটিক্যালি কিছুদিন পর পর ডিলিট হয়ে যাবে, এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আপনি চাইলে 10 দিন পর পর বা 20 দিন পর পর চাইলে মিডিয়া ক্যাশগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, যদি আপনি এই অপশনটা সিলেক্ট করে রাখেন। যেমন এখানে 90 দিন দেওয়া আছে, আমি এখানে 10 দিন দিই, তাহলে 10 দিন পর পর মিডিয়া ক্যাশগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে স্টোরেজ ক্যাপাসিটি সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে 23 জিবি দেওয়া আছে, আমি যদি এটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে 23 জিবির যখন হয়ে যাবে, মিডিয়া ক্যাশগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। বা আপনি যদি এখানে 10 জিবি সিলেক্ট করেন, 10 জিবি যখন হবে, অটোমেটিক্যালি মিডিয়া ক্যাশগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই অপশনগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে বিশেষ করে 20 জিবি দিয়ে রাখি এবং এই অপশনটা চেক করে রাখি, যাতে করে আমি যদি ভুলেও যাই, তাহলে অটোমেটিক্যালি 20 জিবি হলে মিডিয়া ক্যাশগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখানে মেমোরি রয়েছে। মেমোরির মধ্যে আমরা আমাদের অ্যাডোবির যে সফটওয়্যারগুলো রয়েছে, সেই সফটওয়্যারগুলোর মধ্যে আমাদের টোটাল মেমোরির কতটুকু ব্যবহার করতে চাচ্ছি, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আমাদের এখানে আমাদের কম্পিউটারে 16 জিবি মেমোরি রয়েছে এবং আমি র্যাম রিজার্ভ ফর আদার অ্যাপ্লিকেশান, এখানে আমি অন্য অ্যাপ্লিকেশনের জন্য 5 জিবি রেখেছি এবং ইয়ার জন্য শুধু অ্যাডোবি প্রিমিয়ার, আফটার ইফেক্ট অর্থাৎ অ্যাডোবি সফটওয়্যারগুলোর জন্য 11 জিবি রেখেছি। এটা হচ্ছে শুধুমাত্র যখন আপনি অ্যাডোবি সফটওয়্যারগুলো ব্যবহার করবেন তখন। তো আমি এখানে যেমন আমার 11 জিবি রয়েছে, আমি এখানে আদার্স অ্যাপ্লিকেশান 5 জিবি রয়েছে, আমি আদার্স অ্যাপ্লিকেশান 3 জিবি দিয়ে দিলাম। তাহলে আমার অ্যাডোবি সফটওয়্যারগুলোর জন্য 13 জিবি এখানে বরাদ্দ থাকলো। তার মানে হচ্ছে আমি যখন অ্যাডোবি প্রিমিয়ারে কাজ করব, তখন 13 জিবি র্যাম ব্যবহার করা হবে আমার শুধু প্রিমিয়ারের জন্য, আদার্স অ্যাপ্লিকেশনের জন্য শুধু 3 জিবি। তো বিশেষ করে যখন আমরা অ্যাডোবি প্রিমিয়ারে কাজ করি, অন্য অ্যাপ্লিকেশনগুলোতে খুব একটা সুইচ করতে হয় না। তো সেক্ষেত্রে আমি সর্বোচ্চটা দিয়ে রাখলাম 13 জিবি, এখানে 3 জিবির কম দেওয়া যায় না আদার্স অ্যাপ্লিকেশনের জন্য। তো আমি 3 জিবিটাই রাখলাম সর্বনিম্নটা। ঠিক আছে, এরপর এখানে যদি আমি প্লেব্যাকে চলে যাই, এখানে প্রি রোল, পোস্ট রোল এগুলো খুব একটা দরকার না, এগুলো আমি স্কিপ করলাম। স্টেপ ফরওয়ার্ড, ব্যাক মেনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যখন আমরা প্লেহেড থেকে নির্দিষ্ট ফ্রেম সামনে যেতে হয়। যেমন আমি যদি এখানে একটু দেখাই,
আমার প্লেটা ঠিক এই ক্লিপের শুরুতে রয়েছে, এই ক্লিপের শুরুতে। এখন আমি ক্লিপ থেকে 5 ফ্রেম সামনে যেতে চাচ্ছি বা 10 ফ্রেম সামনে যেতে চাচ্ছি। তো আমরা সাধারণত যেটা করি 1 ফ্রেম করে সামনে যাই, জাস্ট কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করে 1 2 3 4 5। বাট আপনি যদি স্টেপ ফরওয়ার্ড করতে চান শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করেন, তাহলে আপনি একসাথে 5 ফ্রেম অথবা 10 ফ্রেম করে সামনে যেতে পারবেন। যেমন আমি যদি শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করি একসাথে 5 ফ্রেম করে সামনে যেতে পারবো। তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি স্টেপ ফরওয়ার্ড অর্থাৎ শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করলে কয় ফ্রেম সামনে যেতে চান বা কয় ফ্রেম পেছনে যেতে চান। যেমন আমি যদি এখানে 5 ফ্রেম দেওয়া আছে, আমি যদি 10 ফ্রেম করে দিই তাহলে আমি জাস্ট শিফট রাইট অ্যারো প্রেস করলে 10 ফ্রেম করে একসাথে সামনে যেতে পারবো। ঠিক আছে, তো আমি সাধারণত 5 ফ্রেমটা সিলেক্ট করে রাখি। 5 ফ্রেম হলে আমি 2 বার প্রেস করলে 10 ফ্রেম নিতে সামনে যেতে পারি। ঠিক আছে, এরপরে এখানে আর যে অপশনগুলো রয়েছে এগুলো খুব একটা দরকার নেই। এই দুইটা অপশন ডিফল্ট অবস্থায় চেক করা থাকে, এগুলো এভাবে থাকবে। এটা হচ্ছে আপনার আমরা যখন মিডিয়া এনকোডার দিয়ে ভিডিও এক্সপোর্ট করি, প্রজেক্ট এক্সপোর্ট করি, তখন যদি আমরা আবার এক্সপোর্ট চলাকালীন প্রিমিয়ারের মধ্যে কোনো কাজ করি, তখন যদি প্লে করি প্রিমিয়ারের মধ্যে এক্সপোর্ট চলাকালীন, সেক্ষেত্রে প্রিমিয়ারে যখন প্লে হবে মিডিয়া এনকোডার এক্সপোর্টটা পজ হয়ে যাবে, এই অপশনটা যদি চেক করা থাকে। তো এটাই ডিফল্ট অবস্থায় চেক করাই থাকে। আমি চাচ্ছি যদি পজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি প্লেব্যাকটা স্মুথলি হবে প্রিমিয়ারের মধ্যে। মিডিয়া এনকোডারটা একটু পজ থাকবে, পরবর্তী আবার রানিং হয়ে যাবে যখন প্লেব্যাকটা স্টপ হবে। ঠিক আছে, তো এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখান থেকে যদি আমরা টাইম লাইনে চলে যাই, টাইম লাইন এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। সেটা হচ্ছে ভিডিও ট্রানজিশন ডিফল্ট ডিউরেশন। এটা হচ্ছে আমরা অনেক সময় দুইটা ক্লিপের মাঝখানে যখন ডিফল্ট ট্রানজিশনগুলো ব্যবহার করি, আপনারা জানেন যে প্রিমিয়ারের মধ্যে আপনি চাইলে একটা ট্রানজিশনকে ডিফল্ট ট্রানজিশন হিসেবে সেট করে রাখতে পারেন। নর্মালি ডিজলভ যে ট্রানজিশনটা সেটা ডিফল্ট হিসেবে থাকে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ভিডিও ট্রানজিশনে চলে যাই, ফর এক্সাম্পল আমি এই ক্লিপটাকে ডিফল্ট হিসেবে সেট করে রাখতে চাই, জাস্ট রাইট বাটন ক্লিক করে সেট সিলেক্টেড অ্যাজ ডিফল্ট ট্রানজিশন। এখন আমি যদি এই ট্রানজিশনটাকে এই দুইটা ক্লিপের মাঝখানে ব্যবহার করতে চাই, দুইটা ক্লিপ সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি প্রেস করলে ডিফল্ট ট্রানজিশনটা যেটা ডিফল্ট হিসেবে সেট করা আছে সেটা এখানে অটোমেটিকলি চলে আসবে। আমাকে আর এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে হচ্ছে না, জাস্ট কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করলাম, আমি দেখুন চলে আসছে। একই ধরনের অ্যানিমেশনগুলো আমরা এখন এই যে ক্লিপটা আমি ট্রানজিশনটা ব্যবহার করলাম, এটা একটা নির্দিষ্ট ডিউরেশন রয়েছে। যেমন এটার ডিউরেশন হচ্ছে, আমরা এখানে যদি টাইম লাইনে চলে যাই 30 ফ্রেম। তো এখানে ডিফল্ট ট্রানজিশনগুলো ডিউরেশন আপনি কাস্টমাইজ করে নিজের মতো সেট করে দিতে পারেন। যেমন আমি এখানে 10 ফ্রেম সেট করে দিলাম, তাহলে এখানে যদি আমি ডিফল্ট ট্রানজিশন ব্যবহার করি সেটা 10 ফ্রেম হয়ে আসবে। আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিলাম, এখন দেখুন কি ধরনের অ্যানিমেশনগুলো আমরা 10 ফ্রেম। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট ট্রানজিশনের ডিউরেশন সেট করার জন্য। একইভাবে ডিফল্ট অডিও ট্রানজিশনের ডিউরেশন আপনি এখানে সেট করতে পারবেন। এখানে 1 সেকেন্ড দেওয়া আছে, আপনি চাইলে এখানে কম বেশি করতে পারেন। এরপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা হচ্ছে স্টিল ইমেজ ডিফল্ট ডিউরেশন। আমরা যখন স্টিল ইমেজ নিয়ে আসি, ইম্পোর্ট করি, সেটা যখন টাইম লাইনে নিয়ে আসি সেটা একটা নির্দিষ্ট ডিউরেশন থাকে। এখানে সেটার 5 সেকেন্ড সেট করা আছে, বাট আপনি যদি কোনো কারণে কম বেশি করতে চান সেটা এখান থেকে করতে পারেন 10 সেকেন্ড বা আরও কম। অনেক সময় দেখা যায় না আমরা 10-20টা ইমেজ একসাথে পরপর দেখাতে চাই। যেমন আমি এখানে 10টা ইমেজ নিয়ে আসলাম, আমি চাচ্ছি প্রতিটা ইমেজ জাস্ট 5 ফ্রেম করে দেখাবে। 10টা ইমেজ আমি 5 ফ্রেম করে দেখাবো। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা এখান থেকে 5 সেকেন্ড যদি করা থাকে, আমরা এখানে সবগুলো ইমেজ নিয়ে আসি, টাইমলাইনে ড্র্যাগ করি, দেন ছোট করে 5 ফ্রেম করে কাটতে হয়। তো এই কাজটা আমরা শর্টকাটে করে ফেলতে পারি। এখানে জাস্ট 5 সেকেন্ডের জায়গায় এখান থেকে 5 ফ্রেম করে দিতে পারি। 5 ফ্রেম করে জাস্ট এগুলোকে ইম্পোর্ট করে যখন এখানে টাইমলাইনে নিয়ে আসবো, সবগুলো ক্লিপ 5 ফ্রেম করে আসবে। ঠিক আছে, তো এটা জানা থাকলে ভালো। আমরা এখান থেকে আপাতত 5 সেকেন্ডে রাখি, কারণ আমরা যখন এডিট করি 5 সেকেন্ড ইমেজ ডিউরেশন যথেষ্ট, চাইলে ছোটো বড়ো করতে পারি। এরপরে এখানে টাইমলাইন প্লেব্যাক অটো স্ক্রোলিং, এটা এখানে পেজ স্ক্রোলটা আছে, এটা খুব একটা দরকার নাই, তবুও আপনি চাইলে এখান থেকে যদি কোনো কারণে চেঞ্জ হয় এগুলোকে আপনি নিজের মতো সেট করতে পারেন। যেমন পেজ স্ক্রোলটা হচ্ছে আপনি যখন এখানে প্লেব্যাকটা এখানে যখন আমরা টাইমলাইনে প্লে করি, দেখুন স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে এখানে যখন এটা এই যে টাইমলাইনের শেষের দিকে যখন চলে আসছে তখন এটা অটোমেটিক্যালি পেছনে চলে আসছে টাইমলাইনটা। এটা হচ্ছে আমাদের ডিফল্ট সেটিং, বাট আমি চাইলে এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারি। যেমন আমি যদি এখান থেকে পেজ স্ক্রল না দিয়ে স্মুথ স্ক্রল দিই, তাহলে যেটা হবে ওই যে ক্যাপকাট মোবাইলে যেরকম টাইমলাইনটা মুভ করে প্লেটটা ঠিক মাঝখানে থাকে ওরকম হবে। আমি যদি এখান থেকে টাইমলাইনটা একটু বড় করি, প্লে করে আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা শিখবো কিভাবে ক্যাপকাট দিয়ে প্লেটা ঠিক মাঝখানে রয়েছে, শুধু আমাদের টাইমলাইনটা মুভ করছে। ঠিক আছে, তো এখানে যেটা নর্মালি ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক, সেটাই আমাদের জন্য বেটার। আমি এখানে
পেজ স্ক্রলটা রাখলাম এবং টাইমলাইন মাউস স্ক্রোলিং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নরমালি হরিজেন্টাল থাকে, হরিজেন্টালি রাখবো আমরা। এটা হচ্ছে আমরা যখন টাইমলাইনে একটু পেছনে বা সামনের দিকে যেতে চাই, টাইমলাইনটা একটু পেছনের দিকে নিতে চাই বা সামনের দিকে যেতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এভাবে সামনে পেছনে যেতে পারি, ঠিক না? অথবা কিবোর্ডে যদি আমরা এইভাবে মাউসের স্ক্রোলটাকে, এই যে হুইলটা হয়েছে, হুইলটাকে যদি স্ক্রোল করি তাহলে সামনে পেছনে যেতে পারবো। এই দেখুন সামনে পেছনে যেতে পারবো। এবং আমি যদি কন্ট্রোল প্রেস করি, এই দেখুন যদি আমি কন্ট্রোল প্রেস করি, এখানে অডিও যে ট্র্যাকগুলো রয়েছে, অডিও সেকশনে যদি থাকি আমি, অর্থাৎ আমার মাউসের কার্সরটা যদি অডিও সেকশনে থাকে এবং আমি যদি কন্ট্রোল প্রেস করি, অডিও ট্র্যাকগুলো উপরে নিচে জাস্ট স্ক্রোল করবে দেখুন। অর্থাৎ আমি নিচের ট্র্যাকগুলো দেখতে পারবো, উপরের ট্র্যাকগুলো দেখতে পারবো। যদি আমার মাউসের কার্সরটা ভিডিও সেকশনে থাকে, দেন আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করে স্ক্রোল করি তাহলে উপরে নিচে স্ক্রোল হবে। আর নর্মালি যদি আমি শুধু স্ক্রোল করি তাহলে টাইমলাইনটা ডানে বামে মুভ করবে, রোটেট করবে, অথবা শিফট প্রেস করলেও হয় এটা। আর আপনি যদি এখানে ভার্টিক্যালটা সিলেক্ট করে দেন তাহলে যেটা হবে, আপনি এখান থেকে জাস্ট স্ক্রোল করলে ভার্টিক্যাল এটা চেঞ্জ হবে। দেখুন আমি যদি ভিডিও সেকশনে থাকি, ভার্টিক্যাল এটা ভিডিও ট্র্যাকগুলো স্ক্রোল করছে, অর্থাৎ এই স্ক্রোলটা করছে, এবং অডিও সেকশনে থাকলে এটা স্ক্রোল করবে, ঠিক আছে? তো আমি এখানে নর্মালি হরিজেন্টালি রাখি যাতে করে আমাদের টাইমলাইনটা স্ক্রোল করে, ঠিক আছে? এটা ডিফল্ট অবস্থায় হরিজেন্টাল থাকবে। আর এখানে যে সেটিংসগুলো রয়েছে সেগুলো ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকুক। আপনি চাইলে শুধু এই অপশনটাকে স্ন্যাপ প্লেহেড ইন টাইমলাইন হোয়েন স্ন্যাপ ইজ এনেবল, এটাকে চাইলে আপনি এনেবল করে রাখতে পারেন। এটা হচ্ছে আমরা যখন আমাদের এই যে প্লেহেডটা রয়েছে, প্লেহেডটাকে যখন মুভ করবো তখন আমরা এডিট পয়েন্টগুলোকে স্ন্যাপ করতে পারবো, অর্থাৎ এডিট পয়েন্টগুলোতে প্লেহেডটা খুবই সহজে নিয়ে যেতে পারবো। ফর এক্সাম্পল, যেমন আমি যদি এখানে একটা মার্কার অ্যাড করি, আমি এম দিয়ে একটা মার্কার অ্যাড করলাম, বা এখানে একটা ক্লিপ যদি নিয়ে আসি, অনেক সময় আমাদেরকে প্লেটাকে মানে সহজে যে কোনো ক্লিপের দ্রুত যে কোনো ক্লিপের শুরুতে অথবা শেষে নিতে হয় বা মার্কার পয়েন্টে নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে যদি আমি এখান থেকে ওই অপশনটা চেক করে রাখি তাহলে এই দেখুন আমি যখন এই ক্লিপের কাছাকাছি যাব, অর্থাৎ প্লেটাকে নিয়ে এই ক্লিপের কাছাকাছি যাব, অটোমেটিকলি এটা স্ন্যাপ করে ম্যাগনেটের মতো ক্লিপের শুরুতে প্লেটাকে নিয়ে আসবে। এবং একইভাবে যদি আমি এই মার্কারটা রয়েছে না, মার্কারটার কাছাকাছি যাব প্লেটাকে নিয়ে, এটা স্ন্যাপ করে মার্কার পয়েন্টে নিয়ে আসবে। এই দেখুন এভাবে যে কোনো এডিট পয়েন্টে যদি আমি প্লেটাকে নিতে চাই সহজে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? জাস্ট কাছাকাছি গেলে এটা অটোমেটিকলি ম্যাগনেটের মতো টেনে নিয়ে আসবে প্লেটটাকে। ওকে, তো এখানে আরেকটা অপশন রয়েছে স্ন্যাপের জন্য, কিন্তু এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এই অপশনটা, এটা হচ্ছে এইটা, এই যে স্ন্যাপ ইন টাইমলাইন, এটা কিন্তু টাইমলাইনের মধ্যে অবশ্যই এনেবল করে রাখবেন। এটা হচ্ছে আমরা যখন কোনো ক্লিপকে কোনো এডিট পয়েন্টে নিয়ে যেতে চাইবো তখন এটা যদি এনেবল থাকে, এটারও কাজ একই, সেটা আমরা ওই ক্লিপটাকে ওই জায়গায় খুবই সহজে নিয়ে যেতে পারবো। যেমন আমি যদি এই ক্লিপটাকে যেখানে প্লেটটা রয়েছে সেখানে নিতে চাই, কাছাকাছি নিয়ে আসলে এটা অটোমেটিক্যালি ম্যাগনেটের মতো টেনে জাস্ট নিয়ে চলে আসছে। এখন আমি যদি এখানে দেখুন একটু মাউসটাকে একটু নড়াচড়া করতেছে, বাট ক্লিপটা কিন্তু সরতেছে না। বাট এটা যদি অফ থাকে, ডিসেবল করা থাকে, তাহলে কিন্তু এটা এই দেখুন আমি নড়াচড়া করলে ক্লিপটা সরে যাচ্ছে। অর্থাৎ এক্স্যাক্টলি ওই পজিশনে নিতে আমাকে অনেক বেশি কষ্ট করতে হবে। বাট এটা যদি অন থাকে, ক্লিপটাকে যে কোনো জায়গায় নিতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো ক্লিপকে মুভ করার ক্ষেত্রে, আর ওটা হচ্ছে প্লেহেডটাকে মুভ করার জন্য। তো আপনি চাইলে ওটাকে করে রাখতে পারেন, চেক করে রাখতে পারেন। এরপর এখানে টিম রয়েছে, টিমটা এত বেশি গুরুত্বপূর্ণ না, আমরা যারা জেনারেল ইউজার রয়েছি তাদের জন্য এটা খুব বেশি দরকার নেই। এছাড়াও অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে যদি আপনি আপনার নিজের মতো করে শর্টকাট কমান্ডগুলো অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনি আরও আপনার ওয়ার্কফ্লোটা আরও ইজি হয়ে যাবে, আপনি সহজে আপনার কাজগুলোকে সহজে করে ফেলতে পারবেন। যেমন আমরা এখানে কিবোর্ডের মধ্যে 1 2 3 এভাবে প্রেস করলে এখানে যে প্যানেলগুলো রয়েছে সেগুলো চেঞ্জ হচ্ছে। এরপরে এখানে আমরা যতগুলো কাজ আমরা সবসময় যে কাজগুলো করি সেগুলোকে আমরা যদি শর্টকাট কমান্ডের মধ্যে নিয়ে আসতে পারি, কিবোর্ডে জাস্ট সেটা প্রেস করলে আমাদের ওই কাজগুলো সহজে হয়ে যাবে। এছাড়াও যেমন আমি এখানে যখন অ্যানিমেট করি, এখানে যখন কোনো কি ফ্রেম অ্যাড করি, সেই কি ফ্রেমগুলোকে আমি শর্টকাট কি অ্যাড করার মাধ্যমে এই যে ইন্টারপোলেশন রয়েছে, ইজি ইন ইজি আউট করতে পারি। যেমন আমি দুইটাকে সিলেক্ট করে যদি কিবোর্ডে F2 এবং F3 দিই, এগুলো ইজি ইন এবং ইজি আউট হয়ে যাচ্ছে। এই ধরনের শর্টকাট কমান্ডগুলো যদি আপনি অ্যাড করে রাখেন, এগুলো আপনারা এখান থেকে কিবোর্ড শর্টকাটের মধ্যে পেয়ে যাবেন, তাহলে আপনার কাজগুলো আরও ইজি হয়ে যাবে। এই বিষয়ে আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।